আদানি হচ্ছে ভালনারেবল জায়গা একটা। ভালনারেবল কেন? $250 বিলিয়ন বেশি নাকি ঘুষ দেওয়া হয়েছে। এই যে তাদের টাকা কিন্তু সেখানে থাকা মানে হচ্ছে আমাদের মতন আম জনতার টাকা সেখানে রাখা। কারণ জিও পলিটিক্যালি সিচুয়েশন এখন এত ভলাটাইল, সেই ভলাটাইলের মধ্যে এই আদানি ইস্যু কিন্তু একটা ইস্যু। স্টেট সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এরা বলছে এটা কিন্তু ইকুয়ালি ইকুইভ্যালেন্ট টু দ্য সামার, লক্ষ কোটির বেশি, মানে 1 লক্ষ কোটি থেকে সেটা আরো অনেক বেশি হবে। এর যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু পড়বে ভীষণ ভাবে। যখন পড়বে তখন আর কিন্তু পিছিয়ে মানে পেছন ফিরে তাকানোর জায়গা খুব কম থাকবে। সারা বিশ্বে কি ভারতের আইন মন্ত্রক তথা মোদী সরকারের একটা বেইজ্জতি হলো না? রাহুল গান্ধীও এটা প্রতিবাদ করবেন অন্যভাবে। নমস্কার, সবাইকেই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো যে আপনারা জানেন যে ভারতীয় শিল্পপতি এবং প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকার আদালতে ঘুষ এবং প্রতারণার একটা মামলা দীর্ঘদিন ধরে চলছে। এই মামলার যে সমন, সেটা গত 14 মাস ধরে আমেরিকার আদালত তারা ভারতের আইন মন্ত্রকের কাছে পাঠাচ্ছে, কিন্তু ভারতের আইন মন্ত্রক সেটা কিন্তু এখনো পর্যন্ত তারা পৌঁছে দিতে পারেনি। এবার একটি খবর এসেছে, সেটা হচ্ছে যে সেখানকার তদন্তকারী সংস্থা, সেখানকার শেয়ার নিয়ন্ত্রক যে সংস্থা, তারাই তদন্ত করছে। তারা আমেরিকার আদালতের কাছে এই আবেদন জমা দিতে চলেছে যে তারা এবার গৌতম আদানিকে সরাসরি ভারতের আইন মন্ত্রককে এড়িয়ে তারা ইমেলে তারা এই সমনটি পাঠাবে। এই খবরটি আসতেই ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক এই দুটো ক্ষেত্রেই কিন্তু বড় একটা ভূমিকম্প বলা যেতে পারে দেখা দিয়েছে। রাজনীতির ক্ষেত্রটা আপনারা বুঝতেই পাচ্ছেন, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে এই গত কয়েকদিন ধরে যা আমরা দেখছি যে লক্ষ কোটি টাকার শেয়ার কিন্তু এর মধ্যে শেয়ার বাজার থেকে তারা বিক্রি করে দিয়ে বিদেশি বিনিয়োগকারীরা চলে গেছে এবং লক্ষ কোটি টাকা মুছে গেছে এবং প্রত্যেক দিনই মুছছে। আদানিদের শেয়ার ভীষণভাবে কিন্তু সেটার পতন হয়েছে এবং তার ফলে ভারতীয় অর্থনীতি কিন্তু একটা ভীষণ সংকটের মধ্যে পড়েছে এবং বিনিয়োগকারীরা, শুধু শেয়ার বাজার নয় এবং অন্যান্য অনেক বিনিয়োগকারী যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিনিয়োগ করেছেন, তারা ভীষণ সমস্যার মধ্যে পড়েছেন, বিপদের মধ্যে পড়েছেন। এই অবস্থায় ভারতীয় অর্থনীতি এবং রাজনীতি কি অবস্থায় যেতে চলেছে, একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, কি অবস্থায় যেতে চলেছে, এইটা আমরা আজকে আলোচনা এবং বিশ্লেষণ করার জন্য আমরা আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, প্রথমেই আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। যে বিষয়টা আমরা আলোচনা করতে চলেছি, যে তার রাজনৈতিক গুরুত্ব তো অপরিসীম, তো আমরা সেই বিষয়টাকে বরং পরে রেখে আগে অর্থনৈতিক বিষয়টাকে যদি সামনে আনি এবং তার বিষয়টিকে শুরু থেকে যদি আপনি একটু বিশ্লেষণ করেন, গৌতম দা। দেখো সুব্রত, তুমি যে বিষয়টা বললে, এই বিষয়টার প্রভাব এবং যাকে বলা হয় এর বিস্তৃতি, এটা কিন্তু খুব বড়। এটা এমনকি আন্তর্জাতিক ক্ষেত্র নিয়েও এর বিস্তৃতি আছে একটা একটা দিকে। কারণ জিও পলিটিক্যালি সিচুয়েশন এখন এত ভলাটাইল, সেই ভলাটাইলের মধ্যে এই আদানি ইস্যু কিন্তু একটা ইস্যু। কারণ আদানির সঙ্গে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী, এই বিভিন্ন জিনিস মিলিয়ে বিভিন্ন সম্পর্ক এর সঙ্গে জড়িয়ে আছে। এই যে আদানির যে ব্যাপারটা আমরা বলছি, এটা ঘটনা তো ঘটেছে বহুদিন আগে। হিন্ডেনবার্গ রিপোর্টে বেরিয়েছিল যে আদানি তার আদানি এনার্জি, যে আদানি পাওয়ার নিয়ে যে গ্রিন এনার্জি তৈরি করবে, সেটা যদি ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি সংস্থাগুলো কেনে, তাহলে বিদেশে ওর শেয়ার মার্কেট প্রচুর বেড়ে যাবে এবং বিক্রি করার সুবিধা হবে, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাবে ভীষণভাবে। এইটা করবার জন্যে অভিযোগ হচ্ছে, এটা একটা অভিযোগ, এটা এটা কিন্তু এই অভিযোগটার প্রামাণ্য পেয়েছে এফবিআই, মানে আমেরিকার যে সংস্থা, তদন্তকারী সংস্থা, তাদের একটা তদন্তের হাত ধরে। সেই অভিযোগটা হলো যে আদানি এই ভারতীয় বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বা সরকারি সংস্থায় এই যে তার পাওয়ার বিক্রি করার জন্য নাকি ঘুষ দিয়েছিলেন, মানে প্রচুর টাকা ঘুষ দেওয়া হয়েছিল বলে বলা হয়, অভিযোগ করা হয় যে প্রায় $250 বিলিয়ন বেশি নাকি ঘুষ দেওয়া হয়েছিল। এইটা একটা অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই মামলাটা শুরু হয়। এই মামলাটা যখনই শুরু হয় আমেরিকাতে, এবং সেই মামলা শুরু হওয়ার পর খবর টবর যখন বেরোয়, তখন কিন্তু ভারতবর্ষে বিশেষ করে শাসক দলের থেকে এবং আদানিদের তরফ থেকে বলা হয় এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে,
একটা হলো এটা বলা হলো মিথ্যে, কিন্তু তার যে পারসেপশনটা তৈরি হয়, যে পারসেপশন তখনই কিন্তু একটা শেয়ার বাজারে একটা ভীষণ রকম, বিশেষ করে আদানিদের শেয়ার বাজারে ব্র্যান্ড ভ্যালুতে ধাক্কা লাগে, এবং তখন একটা শেয়ার বাজারে পতন হয়েছিল। সেই মামলাটা দীর্ঘদিন চলছে চলছে ঠিকই, কিন্তু আদানি বা তার পক্ষ থেকে ওখানে অ্যাটর্নি গিয়েছেন, কথা টথা বলেছেন, কিন্তু আদানি সেখানে পৌঁছননি, বা যাদের বিরুদ্ধে মূল অভিযোগ সেটা হচ্ছে, একটা হচ্ছে গৌতম আদানি, আর একটা হচ্ছে তার ভাইপো সাগর আদানি। এই দুজনে, এই সাগর আদানি তুমি জানো, সাগর আদানির অফিস টফিস বিভিন্ন ভাবে তখন একবার রেড টেটও হয়েছিল, ল্যাপটপ নিয়ে যাওয়া হয়েছিল, বিভিন্ন কাণ্ড হয়েছিল। তারা সেভাবে পৌঁছননি। এই যে পৌঁছননি, এবারে কি করেছে এই যে সংস্থা, তুমি যেটা বললে ওদের স্টেট সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এরা বলছে, আদালতের কাছে একটা অ্যাপিল করেছে যে এই যে সামান তারা পাঠিয়েছিল, সামান পাঠানো হয়েছিল আদানি গ্রুপের কাছে, আদানিদের কাছে, যে তারা যেন হাজির হয় আদালতে। এই সামানটা পাঠানো হয়েছিল কার মাধ্যমে? সরকারের মাধ্যমে, ভারত সরকারের মাধ্যমে। ভারত সরকারের যে আইন মন্ত্রক, তারা উত্তর দিয়েছিল যে যেভাবে এসেছে এই সামানগুলো, সেটা খুব একটা নিয়ম সম্মত, বিধিসম্মত নয়। বিধিসম্মত বিভিন্ন কারণ দেখানো হয়েছিল, কোন একটা সই দিয়ে ঝামেলা, কিভাবে সই করা হবে, ই সাইন পাঠানো হয়নি। দুবার সামান পাঠানো হয়েছিল, ভারত সরকারের এই আইন মন্ত্রক সেটা ফেরত পাঠিয়ে দেয়, বলে না এটা পাঠানো যাবে না। এবারে কি করেছে, এই যেটা বললাম, এই স্টেট সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ওরা বলেছে আদালতে যে যেহেতু ভারত সরকার পাঠাচ্ছে না, অতএব আমরা সরাসরি আদানিদের কাছে মেল মারফত এই সামানটা পাঠাতে চাই, অনুমতিটা দেওয়া হোক। এটা একটা বলার মানেই হচ্ছে যে যদি আদালত সম্মতি দিয়ে দেয়, তাহলে সরাসরি এই সামানটা তারা পাঠিয়ে দিতে পারবে এই আদানিদের কাছে, মানে অভিযুক্তদের কাছে। এটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু দ্য সামান, মানে সরকারের মাধ্যমে যাওয়া বা সরাসরি যাওয়া একই কিন্তু জিনিস। তখন কি হবে, শুধু এই অ্যাপিল করার পরেই একটা ভীষণ রকমের ধস নেমেছে শেয়ার বাজারে, বিশেষ করে আদানিদের। এই যে আদানিদের সংস্থার বিভিন্ন সংস্থা, দেখা গেল গত শুক্রবার তুমি যেটা বললে, লক্ষ কোটির বেশি, মানে 1 লক্ষ কোটি থেকে সেটা আরো অনেক বেশি হবে, মানে কত টাকার ধস নেমেছে ওদের কোম্পানিতে। এবং শেষের দিকে দেখা গেল প্রায় 13 থেকে 14% তাদের শেয়ারের ভ্যালু কমে গিয়েছে, ফল করেছে, পড়ে গিয়েছে, পতন হয়েছে। এটা এটার ভারতের যদি প্রেক্ষিতে দেখি, ভারতীয় অর্থনীতির প্রেক্ষিতে দেখি, তাহলে কিন্তু এটা খুব মারাত্মক ব্যাপার। কেন মারাত্মক ব্যাপার? কারণ দেখো, আমি খুব সরলভাবে বলছি, সহজভাবে, যে আদানিদের এই যে সংস্থা, সেই সংস্থাতে মানে এই যে যারা পাওয়ার কেনে বা ইয়ে কেনে, এবং যে আদানিদের সংস্থা আছে সেখানে কারা লগ্নি করে, শেয়ারে কারা লগ্নি করে, সেখানে লগ্নি করে ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা, ব্যাংক, বিভিন্ন ব্যাংক, এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, তারা সেখানে লগ্নি করে। এই যে তাদের টাকা কিন্তু সেখানে থাকা মানে হচ্ছে আমাদের মতন আম জনতার টাকা সেখানে রাখা। আমরা বুঝতেই পারছি না, আমাদের পরোক্ষেই মনে করো একটা সাইফন অফ হয়ে যাচ্ছে টাকাটা, মানে আমরা জানতে পারছি না, কিন্তু টাকাটা, আমাদের টাকাটাই কিন্তু চলে যাচ্ছে আদানিদের কোম্পানিতে। এবং সেই টাকা যদি নষ্ট হয়, পতন হয়ে যায়, তাহলে মূলত আমজনতার টাকাই কিন্তু চলে গেল। এবারে এর হয়তো এই মুহূর্তে কিছু আমরা বুঝতে পারছি না বা পারবো না, কারণ এলআইসির যেহেতু বিপুল পরিমাণ টাকা আছে, ওরা বিভিন্ন ভাবে ম্যানেজ করবে, লোকেদের কাছে যা প্রিমিয়াম দেওয়ার কথা সেটা হয়তো দিতে থাকবে বেশ কিছুদিন, কিন্তু এর যে প্রভাব, সেই প্রভাবটা কিন্তু পড়বে ভীষণ ভাবে। যখন পড়বে, তখন আর কিন্তু পিছিয়ে, মানে পেছন ফিরে তাকানোর জায়গা খুব কম থাকবে। কেন কম থাকবে? কারণ যদি দেখা যায় আগামী দিনে এই সামানটা ইস্যুড হয়, তাহলে তো আরো পতন হবে, ভীষণভাবে পতন হবে। এবং সেটা যদি আরো একটু পরবর্তী পর্যায়ে যায়, এমনকি আমেরিকায় যা আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে ট্রাম্পের যা ভাবভঙ্গি, ট্রাম্প ভারতের সঙ্গে, বিশেষ করে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যে ব্যবহারটা করছেন, এই যে ট্রাম্প, তাতে তো মনে হচ্ছে তিনি বুলি করছেন। এবং এমন ভাবে বুলি করছেন, মনে করছেন তিনি যা বলবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা পালন করতে বাধ্য থাকবেন। এবং সেটা যদি করতে বাধ্য হন, তাহলে কোনো দিন যদি এই অভিযুক্তদের ধরে নিয়ে যাওয়া হয় বা গ্রেফতার করা হয়, ধরে নিলাম
নাও হতে পারে, না হওয়ার সম্ভাবনা আছে, আমি ধরে নিলাম। তাহলে কিন্তু ভারতের পক্ষেও, মানে বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও, তার সম্মানের ক্ষেত্রে, ভারতের সার্বভৌমত্বের ক্ষেত্রে পর্যন্ত একটা প্রভাব এসে যেতে পারে। কারণ এটা সংসদে উঠবে এবং সংসদে তীব্র বাদানুবাদ হবে। সরকারের পক্ষে কিছু মানে মুখ খোলবার জায়গা থাকবে না, কারণ এর বহুদিন আগে থেকেই যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী বা তৃণমূলের যে এমপি মহুয়া মৈত্র এই আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর সুসম্পর্ক নিয়ে বহু কিছু কথা বলেছেন সংসদে, এবং তাই নিয়ে শাসক দল প্রচুর তারস্বরে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এখন সেই প্রতিবাদ জানানোর জায়গাটাও বন্ধ হয়ে যাবে। এটা ভারতের ক্ষেত্রে ভীষণ রকমের ধাক্কা হবে বলে মনে করছি, সুব্রত। গৌতম দা, একটা প্রশ্ন সেটা স্বাভাবিকভাবেই আসে যে আমেরিকার আদালত একটি ন্যায় বিচারের স্বার্থে তিনি তাকে সামন পাঠানো হচ্ছে, আদানিকে, হুম, এবং সেখানে হুম, স্বাভাবিকভাবেই ন্যায় বিচারের জন্য তাকে তাকে হাজির হতে হয়। সেটা আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, যে কোনো আমজনতার ক্ষেত্রে একই রকম নিয়ম। হুম, এখানে সেই সমনটাকে পৌঁছে দেওয়ার কাজ ছিল মোদী সরকারের আইন মন্ত্রকের, হুম, এবং সেটা একটা আন্তর্জাতিক চুক্তির ভিত্তিতে সেটা করা হয়। তো হুম। সেইখানে মোদী সরকার কেন বাধা হয়ে দাঁড়াচ্ছে, এর কারণ কি কোনো স্পষ্ট কিছু হচ্ছে? এবং দ্বিতীয় যে প্রশ্নটা এর সঙ্গে আসে সেটা হচ্ছে যে, যদি মোদী সরকার এটাকে বারবার বাধা দিতে থাকে, এটা প্রমাণিত হয়, এবং তারপরে যদি আদালত এখন যদি এটাকে পারমিশন দিয়ে দেয় যে ইমেলের মাধ্যমে পাঠানো হোক আদানির কাছে সামনটা, তাহলে সারা হুম, বিশ্বে কি ভারতের আইন মন্ত্রক তথা মোদী সরকারের একটা বেইজ্জতি হলো না? যে একজন হুম, শিল্পপতি, তিনি তো একজন আমজনতার মতোই, তার তো কোনো আলাদা কোনো হুম। সাংবিধানিক কোনো ইয়ে নেই যে তাকে রক্ষা করতে হবে, সাংবিধানিক তাকে রক্ষা কবচ তার আছে। তিনি আদালতে যাবেন অভিযুক্ত হিসেবে, এবং তার অ্যাটর্নি, তার আইনজীবীরা তার হয়ে সওয়াল করবেন। তিনি নির্দোষ হলে তাকে ছেড়ে দেওয়া হবে বা তাকে বেল দেওয়া হবে। এই যে জায়গাটাতে মোদী সরকার বাধা হয়ে দাঁড়াচ্ছে কেন? কি আন্তর্জাতিক চুক্তি আছে? এবং এটা মোদির কাছে কত বড় বেইজ্জতি সমস্ত বিশ্বের কাছে এখন প্রকাশিত হয়ে গেল, যে 14 মাস ধরে একটি সমন তারা একজন শিল্পপতির কাছে পৌঁছে দেওয়া গেল না, এবং তার ফলে বিরোধীদের একটা বড় অভিযোগ যে সেই শিল্পপতি আদানি মানেই মোদি, মোদি মানেই আদানি, মোদানি, সেটাই কি প্রতিষ্ঠিত হচ্ছে না? গৌতম, এটা যদি একটু বিশ্লেষণ করে। দেখো, একটা এখানেই বলছিলাম, এখানে জিও পলিটিক্যাল সিচুয়েশনটা কেন কেন বলছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি, মানে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের মধ্যে একটা আমরা প্রচন্ড হৃদ্যতা একটা সময় দেখেছি। ট্রাম্প ওয়ানের সময় সাংঘাতিক ভাবে দেখেছি। এই মোদী একবারে এমনকি বা ট্রাম্প সরকার বলে একবার ঘোষণা করেছেন, এমনকি আমেরিকায় গিয়ে তিনি ট্রাম্পকে পরিচিত করাচ্ছেন যে এই যে ইনি হচ্ছেন ট্রাম্প, পরের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, ভবিষ্যতের ভাবি আপনাদের রাষ্ট্রপতি, এত সব করেছেন, আমরা সব দেখেছি। এই যে এত বন্ধুত্ব, সেই বন্ধুত্ব চিড় খেয়ে গেছে, সাংঘাতিক ভাবে চিড় খেয়েছে। কিভাবে চিড় খেয়েছে আমরা আন্দাজ করতে পারি, কিন্তু আমরা জানি না। কিন্তু ট্রাম্প দ্বিতীয়বার ফিরে আসার পর যে বিধ্বংসী একটা চেহারা তার দেখছি, মানে যেভাবে তিনি সারা মনে করছেন সারা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করবেন, এবং এসেই শুরু করেছিলেন প্রথমত তিনি শান্তি পুরস্কার পাবেন, নোবেল প্রাইজ পাবেন, হ্যানা তানা বিভিন্ন ধরন, এবং শুধু তাই নয়, তাই নিয়ে ভারত পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন বলে প্রথম তিনি একবারে ঘোষণা করে দিলেন। তারপরে যুদ্ধ থেমে গেল, এবং তারপরে এই ব্যাপারে একটি কথাও বলল না ভারত সরকার। প্রধানমন্ত্রী মোদী একটি কথাও দাঁড়িয়ে বললেন না। আমরা তো আশা করেছিলাম তিনি কিন্তু বলবেন, এক নম্বর। তারপরে যখন বলছেন ভারতবর্ষকে, বলছেন ডেড ইকোনমি, যা খুশি তাই বলেছেন। তারপরে 50% ট্যারিফ বানিয়ে দিলেন, করে দিলেন। তারপর বললেন দরকার হলে 75% করব। তারপরে ঠিক এক্স্যাক্টলি বুলি করার মতন, র্যাগিং এর মতন তিনি বলছেন মোদি আমার খুব বন্ধু, আমি যা বলি সেটাই শুনবে। মানে চিন্তা করে দেখো কি সাহস যে আমাকে একজন খুশি করার মার্কিন চেষ্টা করে, রাষ্ট্র, আমাকে সবসময় খুশি করবে হ্যাঁ, আমাকে। খুশি করার চেষ্টা করে, কি সাহস তার, কেমন সাহস! এত সাহস আজ পর্যন্ত কোনো মার্কিন রাষ্ট্রপতি ভারতের কোনো প্রধানমন্ত্রীকে দেখাতে পারেনি। আমি ইন্দিরা গান্ধীর কথা বলছি না, একেবারেই বলছি না। ইন্দিরা, এরা এরা যতই তুচ্ছ তাচ্ছিল্য করবার চেষ্টা করুক, ইন্দিরা গান্ধী কি সবাই আমরা জানি। ইন্দিরা গান্ধীর অন্য দোষ অনেক আছে, ত্রুটি আছে অনেক, প্রশাসনিক ত্রুটিও থাকতে পারে, কিন্তু এই ব্যাপারে ইন্দিরা গান্ধী চোখে চোখ রেখে শুধু না, বুঝিয়ে দিয়েছিলেন ভারতবর্ষ যা করবে সেটা নিজেই করবে। ভারতবর্ষের সার্বভৌমত্বে ভারতবর্ষের মধ্যে কারুর নাক গলানোর জায়গা নেই, সে যেই হয়ে থাকুক, এটা বলে দিয়েছিলেন। এবং তারপরে পরপর প্রচুর ঘটনায় আমরা দেখেছি,
নেহরুর সময় দেখেছি, রাজীব গান্ধীর সময়, অটল বিহারীর সময়ও আমরা দেখেছি, অটল বিহারী বাজপেয়ীর সময় এক্স্যাক্টলি একই জিনিস দেখেছি, এমন নয় যে দেখিনি। এই মানে এই সময় আর মনমোহন সিং এর সময় তো পরীক্ষার সময় দেখেছি। অটল বিহারী বাজপেয়ীর স্ট্যান্ড যেটা ছিল, হুম, হ্যাঁ, মনমোহন আমেরিকার সিং এর স্যাংশন সময়ও উপেক্ষা দেখেছি। করা, হ্যাঁ। হ্যাঁ, তো এই যে এখন ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে আমার ধারণা যে ট্রাম্প ধরে নিয়েছেন যে ভারতবর্ষ এমন একটা জায়গা, সেখানে আমাদের দখল করতে হবে, কলোনি করে দিতে হবে। আমরা যা বলবো তারা শুনবে, তাদের বিরাট মার্কেট আছে, এই মার্কেটটা আমরা ধরতে হবে এবং ওদের কাছে আমরা জিনিস বেচবো এবং ওরা কিনবে। এবং ওরা যেহেতু আমাদের উপর ভীষণভাবে আমাদের দিক চেয়ে থাকে, আমাদের উপর নির্ভরশীল, অথবা আমরা যা বলবো ওরা তাই করবে। কিন্তু দেখেছি এই ট্রাম্পও কিন্তু যারা চোখ রাঙিয়ে দেয় তার উপরে, তাকে কিন্তু কথা বলতে পারেন না। যেমন ধরো, ইউরোপিয়ান ইউনিয়নকেও তিনি বলেছিলেন, আমরা জানি গ্রিনল্যান্ড কিনে নেবো, নিয়ে নেবো, লোকেদের টাকা দিয়ে দেবো, অনেক কিছু বলেছে। ডেনমার্ক পর্যন্ত, ডেনমার্কের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এসব চলবে না। শুধু তাই নয়, ইউরোপিয়ান ইউনিয়নেরও একটা আইন আছে, অ্যান্টি কোয়ার্শন। অ্যান্টি কোয়ার্শন মানে তোমার উপর যদি কেউ চাপ সৃষ্টি করে, তুমিও তার উপর চাপ সৃষ্টি করতে পারো। এই যে অ্যান্টি কোয়ার্শন আছে, ওদের যে বিলটা আছে, এই যে 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 ইয়েটা আছে, ওদের শর্তটা আছে। অতএব তারাও বলে দিয়েছে প্রয়োজনে ইউরোপের যত মালপত্র আমেরিকা, যে ওরাও ট্যারিফ, ওরাও আমেরিকাতে কিনতে, আমেরিকান মাল যদি কিনতে হয় ওরাও ট্যারিফ বসিয়ে দেবে বিরাট মাত্রায়। তাহলে কিন্তু আমেরিকারও খুব বিপদ হবে। আর তখন ট্রাম্প একবারে যাকে বলে মিয়ে গেছে। আমার মনে হয় আদানি হচ্ছে ভালনারেবল জায়গা একটা। ভালনারেবল কেন? এই যে প্রধানমন্ত্রীর সঙ্গে আদানির যে সম্পর্ক, সুসম্পর্কের কথা বারবার বলা হয়, সংসদে বলা হয়, বিভিন্ন জায়গায় বলা হয়, এবং আমাদের প্রধানমন্ত্রী চুপ করে থাকেন। এবারে আমেরিকায় বুঝেছে যে চাপ দিতে গেলে যদি আদানিকে চাপ দেওয়া হয়, তাহলে প্রধানমন্ত্রী মোদিও সেই চাপের কাছে মাথা নুইয়ে ফেলবেন। কারণ দেখা যাচ্ছে তো প্রত্যেকবার বলছে তেল কেনা চলবে না রাশিয়ার কাছে, দেখো তেল কেনা কমিয়ে দিয়েছে। এবারে ইরানের কাছে যদি তেল কিনতে হয়, ইরানের কাছেও বারণ করেছে, ইরানের কাছে চলবে না, কারণ ইরানের চাবাহার সঙ্গে পোর্ট আমেরিকার থেকে সম্পর্ক নিজেদের উইথড্র করে নেওয়া আমেরিকার কথায়। উইথড্র উইথড্র করে নেওয়া। তেল কেনার ক্ষেত্র ইরানের সঙ্গে আমাদের বহুদিনের সম্পর্ক, দীর্ঘদিনের হ্যাঁ, সম্পর্ক ভারতের, এবং তেল আমাদের কাছে এসেছে অনেক সস্তায় এসেছে এর আগে। এখন না হয় ইরানের অবস্থা খুব খারাপ, সেটা অবশ্য আমেরিকান স্যাংশনও আছে তার পিছনে, আমেরিকাও স্যাংশন করে রেখেছে বিভিন্ন কাজে। কিন্তু এই যে চোখ রাঙিয়ে চলা, এটা এই যে ভালনারেবিলিটি, এটা বলাই হয় এমনি, তুমি জানো কর্পোরেট সেক্টরও করা হয়, যে ভালনারেবল পয়েন্ট, সেখানে চাপ দিলে যে মাথায় যে আছে সেও অনেক সময় নত হয়ে যায়, কারণ জানে এই উপায় নেই, আমাকে হতে হবে। এইটার যেন মনে হচ্ছে ট্রাম্প সেই খেলাটা খেলছেন। এই যদি সেই খেলাটা সত্যি ট্রাম্প খেলে থাকে, তাহলে তো ট্রাম্পের কোনো ভরসা নেই, ট্রাম্পের উপর কোনো ভরসা নেই। লুজ ক্যানন, যা মনে হয় তাই বলেন, যা করবার ইচ্ছে হয় সকালবেলা যা মনে হয়, বিকেলবেলা যা মনে হয় সেটাই করে দেন, বলেও দেন। এই যে বলে দেওয়া, এই ক্ষেত্রে যদি ভারতবর্ষ একটা স্ট্রং স্ট্যান্ড না নেয়, আমি এটা আদানির ক্ষেত্রে শুধু বলছি না, স্ট্রং স্ট্যান্ড যদি না নেয়, এই আমেরিকান রাষ্ট্রপতির বিরুদ্ধে দাঁড়িয়ে, তার চোখের উপর দাঁড়িয়ে বলা যে এটা চলবে না, এই যে এতদিন বলা হয়নি, এবারে কিন্তু তার ফল ভুগতে হতে পারে। কারণ আমি আবার বলছি, যদি এই যে ট্রাম্প এটা দেখিয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে ধরে এনে জেলখানায় ভরে দিয়েছে, নিজের ইচ্ছে মতো করেছে। আমি বলতে পারছি না বা বলতে চাইছিও না আদৌ যে এই ক্ষেত্রে আদানির ক্ষেত্রে সেই ঘটনা ঘটবে না, সেটা আমার মনে হয় না, আমার মনে হয় না সেটা ঘটবে। কারণ ভারতবর্ষের, আবার বলছি, গণতান্ত্রিক শক্তিটা এতই স্ট্রং, সেক্ষেত্রে সেক্ষেত্রে শাসক বা বিরোধীরা একজোট হয়ে যাবে, এবং সেখানে ভারতের সেই যে জোটটা, সেই তার সামনে কিন্তু ওই আমেরিকান প্রেসিডেন্ট তখন দাঁড়াতে পারবেন না। কারণ তখন কিন্তু রাহুল গান্ধীও এটা প্রতিবাদ করবেন অন্যভাবে, বলবেন আইনের মাধ্যমে যা হবে হবে, আমেরিকা ঢুকে এসে আমাদের দেশের লোককে তুলে নিয়ে চলে যাবে, এটা মানা যায় না। যদিও দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, এটাও একটা দুর্ভাগ্যের, আমেরিকা থেকে যখন আমাদের দেশের লোকেদের ডিপোর্ট করা হলো পায়ে হাতে শেকল বেঁধে, তখন একটি কথাও বলেনি ভারত সরকার, একটি কথাও বলেনি। এবং সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে, এমনকি মেন স্ট্রিম মিডিয়াতেও সেই ছবি এসেছিল, আমরা বলিনি, কোনোভাবে বলিনি। কেন? শুধু 56 ইঞ্চি বুকের ছাতি বললে তো হয় না, সেটা দেখাতে হয়। 56 ইঞ্চি দরকার হয় না। মহাত্মা গান্ধীর 56 ইঞ্চি ছিল না, একেবারেই ছিল না, খুব সামান্য বুকের ছাতি ছিল। কিন্তু তিনি কি করতেন? তিনি বলতেন আমি যেটা বলছি সেটা করতে হবে। আর তুমি, তার আন্দোলন নিয়ে আমি, কেউ বলবে অহিংস কেন, সহিংস নয়, হ্যানা তা অনেক কিছু,
কিন্তু ফোর্ড তখন ব্রিটিশ রাজ যেভাবে সারা পৃথিবী চালায় তারাও মাথা নত করতে বাধ্য হয়েছিল। কোথায় আমাদের, কোথায় দেখছি এটা? কিছুই নেই আমাদের। কেন নেই আমাদের? কোথায়? শুধুই বিশ্বগুরু কি শুধু দেশের মধ্যে লোককে ভয় দেখিয়ে, প্রজাদের ভয় দেখিয়ে হওয়া যায়? হওয়া যায় না। সারা বিশ্বের মধ্যে দাঁড়াতে গেলে প্রকৃত অর্থে বিশ্বের নায়ক হতে হয়। সেই নায়ক হওয়ার মতো নায়কোচিত কোন রকম আমরা দেখতে পাচ্ছি না, কোন রকমের চেহারাটা মোদির মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। এই জন্যে আদানির ক্ষেত্রে, এই যে আদানির ক্ষেত্রে যদি আগামী দিনে আদানির এই সংস্থার কোনো পতন হয়, তাহলে তার একটা বিরাট প্রভাব পড়বে। প্রথম প্রভাব পড়বে এটাই যে প্রথমত দেশে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি, দেশে এবং বিদেশে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ভীষণভাবে নষ্ট হবে, বিনষ্ট হবে। দ্বিতীয়ত শেয়ার মার্কেটে এর একটা কিরকম প্রভাব পড়বে, যে সমস্ত বিদেশি সংস্থা ভারতবর্ষে বিনিয়োগ করে, ফরেন ইনভেস্টমেন্ট, তারা অনেক ক্ষেত্রে পিছিয়ে যাবে আর বিনিয়োগ করতে চাইবে না, এমনিতেই চাইছে না। প্রচুর ফরেন ইনভেস্টর এখানে আমাদের দেশ থেকে তুলে নিয়েছে টাকা। এরপরে আরো যদি টাকা তুলে নেয় তাহলে কিন্তু ভারতের অর্থনীতির যে মূল ভিত্তিটা, সেটাও কিন্তু নড়বড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা। সেটা আরেকটা ভীষণ রকমের বিপদের, আমার মনে হয় বিপদের একটা সংকেত এই এখন দেখতে পাচ্ছি আমি, সুব্রত। প্রথম দা শেয়ার মার্কেটের ব্যাপার যখন বাজারের কথা এলো, তখন একটা জিনিস হচ্ছে এই সমস্ত শেয়ার বাজার এবং এই যে বাজারটা চলে পুরো মানুষের বিশ্বাস এবং ভরসার উপরে। তো সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ, কোটি কোটি ভারতবাসী প্রত্যক্ষভাবেও শেয়ার বাজারে, পরোক্ষভাবে তো আপনি বললেন এলআইসি থ্রু দিয়ে এবং ব্যাংকের মাধ্যমে, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তারা বিনিয়োগ করেন। কিন্তু প্রত্যক্ষভাবেও প্রচুর মধ্যবিত্ত মানুষ তাদের সামান্য সঞ্চয়, যেটা ব্যাংকে রাখলে মাত্র 6% সুদ পাওয়া যায়, তারা জানেন সামান্য সঞ্চয়টুকু একটু যদি তাদের মেহনতের পয়সা একটু যদি বেশি রিটার্নটা তারা পেতে পারেন, সেই জন্য তারা শেয়ার বাজারে কিছু বিনিয়োগ করেন। এই বিনিয়োগের ভরসাটা যদি চলে যায় মানুষের, যে একদিনে যদি লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতি হতে থাকে এবং শেয়ার বাজারে আদানিদের শেয়ারের 15% প্রায় তার ডিভ্যালুয়েশন হয়েছে গত শুক্রবারে। তো এইটা যদি হতে থাকে তাহলে মানুষের, মধ্যবিত্ত মানুষের ভরসা শেয়ার বাজারের উপর থেকে একদম উঠে যেতে কি বাধ্য। এবং সেক্ষেত্রে ভারতীয় অর্থনীতি যদি, মানুষ যদি টাকায় বিনিয়োগ করতে না আসে শেয়ার বাজারে, তাহলে ভারতের অর্থনীতি চলবে কি করে? ভারতের অর্থনীতির মূল চালিকা তো কলকারখানা, মানুষের বিনিয়োগ, সেটা কি করে চলবে? এইটা যদি একটু আপনি একটু ছোট করে বিশ্লেষণ করেন। দেখো, এই প্রত্যক্ষ বিনিয়োগের চেয়েও বেশি বলছি আমি তোমাকে। দেখো, বহুদিন ধরেই ব্যাংকে মানুষের সঞ্চয় কমে গিয়েছে। সঞ্চয় কেন কমে গিয়েছে? সঞ্চয় কমে গিয়েছে তার বেশিরভাগ কারণটা হচ্ছে যে এমনকি যে নিম্নবিত্ত বা কিছু মধ্যবিত্ত মানুষের সঞ্চয় করতেন, সেই সঞ্চয়টা করতে পারছেন না। কেন? এতটা ইনফ্লেশন হয়ে গেছে, এত মূল্য বৃদ্ধি হয়েছে, এত চাকরির বাজার খারাপ হয়েছে, এত ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে গিয়েছে। লোকের হাতে অত পয়সা নেই যে ব্যাংকে রেখে সঞ্চয় করে লাভ হবে। এবং দ্বিতীয়ত ব্যাংকের সুদের হার এত কমে গিয়েছে, এতটাই কমে গিয়েছে, লোকে রেখে সেখানে কি করবে? 5% যদি ফিক্সড ডিপোজিট করে তাতেও 6% সুদ পাবে। আর যদি যে যারা ইনফ্যাক্ট যারা প্রবীণ, তারা হয়তো ওই 7% সুদ পাবেন, তাও কিছু দিনের জন্য, আবার নাও পেতে পারেন। এই মিউচুয়াল ফান্ডে একটা মোটামুটি 7 থেকে 8% একটা সুদ পাওয়া যায়, তার জন্য বেশিরভাগ মানুষ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে। এই মিউচুয়াল ফান্ডের টাকাই তো চলে যাচ্ছে বিভিন্ন শেয়ার মার্কেটে। এই মিউচুয়াল ফান্ডের টাকা যাচ্ছে আদানি কোম্পানিতে। তো সেই মিউচুয়াল ফান্ডে চলে যাওয়াই প্রত্যক্ষ, শুধু না, এই যে পরোক্ষে চলে যাওয়া, তাহলে কি হচ্ছে? মানুষের কেন রেখেছিল? একটু বেশি রিটার্ন পাবে, সামান্য বেশি রিটার্ন পাবে। এই রিটার্নের ভরসা যদি চলে যায়, তাহলে মিউচুয়াল ফান্ডেও লোকের বিশ্বাস চলে যাবে। মিউচুয়াল ফান্ডেও যদি টাকা না রাখেন লোকে, ব্যাংকেও যদি না রাখে, তাহলে অবশ্যই অর্থনীতির ভিতটা ভীষণ নড়বড়ে হয়ে যাবে আমাদের দেশে। এমনিতেই সেভিংস এর, আমি যেটা বললাম, সঞ্চয়ের ইয়ে কমেই কমে যাচ্ছে। মানুষ ভয় পাচ্ছে টাকা রাখতে। কি করে কালকে খাবো, পরশু খাবো, ঠিক করতে পারছে না। সোশ্যাল ওয়েলফেয়ার যে সমস্ত আমাদের প্রকল্পগুলো ছিল, সেখানে টাকা কমিয়ে দেওয়া হয়েছে। দেখো, অনেক কিছু জিনিস আছে এর মধ্যে জড়িত, অনেক কিছু জড়িত। শিক্ষা খাতে টাকা বাড়ানো হয়নি। তুমি ইন্ডাস্ট্রিতে সেরকম আমরা কোন রকমের, সেই রকম কোন রকম আমরা বিরাট কিছু দেখতে পাচ্ছি না যে ইন্ডাস্ট্রিতে বিরাট একটা কাজ হয়েছে। বিশেষ করে তুমি দেখবে এই যে দাভোসে পর্যন্ত
যে আমাদের প্রধানমন্ত্রী গেলেন না ট্রাম্পকে এড়িয়ে যাওয়ার জন্য, কারণ ট্রাম্প সেখানে গেছেন তাও দাভোসে, তিনি গেলেন না। এটা আরেকটা খুব একটা বাজে ইঙ্গিত, কারণ সেখানে একটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, সেখানে যাওয়া উচিত ছিল। সেখানে গিয়ে যা যা হয়েছে সে আর আমি বলতে চাইছি না, সেখানে গিয়ে কি কি ঘটনা ঘটেছে ভারতীয় ইয়েদের। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফডনবিস সেখানে গিয়ে চুক্তিপত্র সই করছেন কার সঙ্গে, না মহারাষ্ট্রেরই এক এক শিল্পপতির সঙ্গে। সেই পুরো মহারাষ্ট্রের হাস্যকর শিল্পপতি ব্যাপার আবার হয়েছে। হ্যাঁ, তিনি আবার বিজেপি নেতা, তার সঙ্গে সই করছেন দাভোসে গিয়ে। এবং সেখানে এক এক রাত্রিরে এক একটা হোটেলের ভাড়া হচ্ছে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা। এই খরচ করে সমস্ত সাঙ্গ পাঙ্গ নিয়ে সেখানে এমওইউ স্বাক্ষরিত হচ্ছে মহারাষ্ট্রেরই এক এক মুখ্যমন্ত্রীর সঙ্গে। এই তো চলছে আমাদের, এই এই মুখ্যমন্ত্রীর সঙ্গে মহারাষ্ট্রের এক শিল্পপতি। কাজেই সেখানে অবস্থাটা ভালো নয়, কিন্তু তবুও সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতি জরুরি ছিল। চোখে চোখ রেখে কথা বলা উচিত ছিল, দেখানো উচিত ছিল যে আমরা তোমাদের ভয় টয় পাই না, আমরা ভারতবর্ষ এতই বড় দেশ যে এই দেশ ভয় পায় না, অত সোজা নয় তাকে ভয় পাও না। করছেন না, করলেন না, কেন করলেন না উই ডু নট নো। কিন্তু মানুষের মধ্যে পারসেপশন তৈরি হয় যে তাহলে কোথাও একটা তার মনের শঙ্কা হচ্ছে যে যে তিনি ট্রাম্পকে ভয় পাচ্ছেন বা ভেতরে ভেতরে ভয় পাচ্ছেন, এড়িয়ে যাচ্ছেন। এড়িয়ে যাওয়াটা উচিত হচ্ছে না। দেখো, যারাই চোখে চোখ রেখে কথা বলেছে তারাই কিন্তু, ওই যে বললাম এর আগে, ঠিক। তারা কিন্তু তাদের কিন্তু ট্রাম্প কিন্তু সেই ব্যাপারে যথেষ্ট সংযত হয়ে গিয়েছে। কাজে তুমি যেটা বললে শেয়ার বাজারের কথা, আমি বলছি সামগ্রিকভাবেই শেয়ার বাজার যদি ফল করে তাহলে দেশের অর্থনীতিটা ভীষণভাবে ধ্বস্ত হবে। কারণ এরা সিউডো ক্যাপিটালিজমের দিকে যদি যাওয়ার চেষ্টা করতো তাহলে শেয়ার মার্কেটটা অনেক বেশি চাঙ্গা হওয়ার কথা ছিল, উল্টে তার বিপরীত দিকে হাঁটছি আমরা। এই জন্য আমরা না যজৌ নতস্থৌ হয়ে যাব। আমরা কোন দিকে যাব আমরা বুঝতে পারছি না। অর্থনীতির বিষয় আমার নয়, আমি অতটা বলছি না, কিন্তু যেটুকু বুঝছি তাতে বুঝছি যে শেয়ার মার্কেট যদি পতন হয় তাহলে সাধারণ মানুষ থেকে বড় শিল্পপতির তাদেরও ক্ষতি হবে, ভীষণ রকম ক্ষতি হবে। তারা ভারতবর্ষে লগ্নি করতেই ভরসা পাবেন না এরপরে। এইটুকু আমার মনে হয়, সুব্রত। ঠিকই বলেছেন। আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে করছি, যে সেটা হচ্ছে যে এই যে এখন রাজনৈতিক যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে আপনি যেটা বললেন যে ট্রাম্প চাইবে আরো বেশি করে মোদি তার হাতের মধ্যে আসুক, কারণ এর মধ্যে বোর্ড অফ পিসে সই করারও ব্যাপারে একটা খুব বড় একটা সিদ্ধান্ত চলছে, এবং বোর্ড অফ পিসে এখনো পর্যন্ত ভারত সই করেনি, যদিও পাকিস্তান করে দিয়েছে। তো সেখানে চাপ দেওয়ার জন্য এইরকম একটা অস্ত্র দরকার, যাতে মোদিকে হাতের মধ্যে পাওয়া যায়। তো সেখানে আদানি একটা বড় অস্ত্র হতে পারে। আপনার কি মনে হয়, আমার প্রশ্নটা হচ্ছে যে এই শুধু সমন পাঠিয়ে ইমেল পাঠানোর পরে যদি কোর্ট, আমরা ধরেই নিতে পারি যে কোর্ট এটা সম্মতি দেবে, কারণ ভারতের বেইজ্জতি যা হয়েছে তো হয়েছে, যে ভারত আইন মন্ত্রক কোনোভাবেই সেটা পৌঁছে দেয়নি, অতএব সরাসরি তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কোর্ট নিশ্চয়ই করবে। এবং সেই আশঙ্কা থেকেই এতটা মার্কেটে পতন হয়েছে। তো সেইটা যদি হয়, তার পরবর্তীকালে কি তাকে গ্রেপ্তার করা বা আদানির উপর বড় স্যাংশন লাগানো, আদানির বিশ্বব্যাপী যে বিজনেস আছে, যদি লাগানো হয়, তার প্রভাব যেটা পড়বে রাজনৈতিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে, সেটাকে আমরা সামলাতে পারবো? আমাদের কি সেই ক্ষমতা আছে? রাজনৈতিক এবং অর্থনৈতিক দুটো দিক যদি খুব সংক্ষেপে আপনি বলেন, সময় খুব কম। প্রথমত অর্থনৈতিক ক্ষেত্রে আমি বলছি, ইতিমধ্যে যখনই মামলাটা শুরু হয়েছিল তখনই আমরা জানি ফ্রান্সের সঙ্গে আদানিদের যে ব্যবসা করার ব্যাপার ছিল, শিল্পের ব্যাপার ছিল, সেটা ভেস্তে গিয়েছিল, নষ্ট। ফ্রান্স আর রাজি হয়নি। তারপরেও আমরা দেখেছি শ্রীলঙ্কাতে এই ঘটনা ঘটেছে, শ্রীলঙ্কাও আদানিকে আর গুরুত্ব দেয়নি। আদানিদের আদানি পাওয়ার নিতে রাজি হয়েও পরে পিছিয়ে যায়। অস্ট্রেলিয়াতে হয়েছে, বাংলাদেশে এখন চলছে, যদিও আদানি পাওয়ার, কিন্তু এবারে বাংলাদেশও যদি চোখ রাঙায় তাহলে খুব মুশকিল। কারণ এমনকি এই মোহাম্মদ ইউনূসও দেখছি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে মুখ খুলে একদম ইন্টারভিউ দিচ্ছেন। মানে এতটাই বাংলাদেশের যিনি নির্বাচিত নন, অনির্বাচিত একজন প্রধান, তিনি ভারতের মতো গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম ওপেনলি বলছেন, কিন্তু প্রধানমন্ত্রী কিছু বলেন না। তিনি মন কি বাত বলেন ঠিকই, কিন্তু মনের কথা সেটা কতটা হয় আমরা জানি না। এইটা হচ্ছে খুব দুঃখজনক, আমাদের এইটা খুব দুর্ভাগ্যজনক আমাদের ক্ষেত্রে। কাজে তুমি যেটা বলছো সারা পৃথিবীতে তার একটা প্রভাব পড়বে যদি আদানির বিরুদ্ধে এমন কোনো ব্যবস্থা নিয়ে থাকে। এই আমেরিকার বিচার বিভাগ যদি নিয়ে যায় বা প্রশাসনিক বিভাগ কিছু একটা নেয়, আমি কি নেবে আমি জানি না, কিন্তু তার যাই ব্যবস্থা নিক তার একটা প্রভাব
আন্তর্জাতিক ক্ষেত্রে পড়বে তো বটেই, কারণ আদানিদের সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় তাদের ব্যবসা আছে, এবং সেই ব্যবসায় শুধু প্রভাব পড়া মানে হচ্ছে তাদের যে অর্থ, তাদের যে লগ্নি সেখানে পড়া, থাকে আদানির তো যা হবার হবেই, কিন্তু দেশের লোকের, সাধারণ মানুষের টাকা, বহু টাকা একেবারে জলে চলে যাবে। এটা খুব চিন্তার বিষয়, খুবই দুশ্চিন্তার বিষয় এটা। এবং শুধু তাই নয়, ভারতীয় শিল্পপতিদের ক্ষেত্রেও এটা একটা খুব বেশি, কারণ যারাই ভারতীয়, যে সমস্ত ভারতীয় শিল্পপতি বিদেশে বিনিয়োগ করেন, বা তাদের ক্ষেত্রেও ভবিষ্যতে বিনিয়োগ করা খুব মুশকিল হয়ে যাবে, কারণ এটা একটা কার হয়ে যাবে, একটা ভীষণ রকমের একটা দাগ পড়ে যাবে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে। এবং ভারতের অর্থনীতির ক্ষেত্রে তো এটা প্রভাব ফেলবে, এবং রাজনীতির ক্ষেত্রেও পড়বে। কারণ রাজনৈতিক ক্ষেত্রে, যেটা আমি আগেও বলছিলাম, যে রাজনৈতিক ক্ষেত্রে এই জন্য পড়বে যে একজন প্রধানমন্ত্রী সোজা হয়ে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারলেন না, এক বিদেশি রাষ্ট্রপ্রধান, মার্কিন রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বলতে পারলেন না যে ভারত কিন্তু একটা সার্বভৌম দেশ, রাষ্ট্র, এখানে তুমি চোখ রাঙালে চলবে না। এইটা আমরা আশা করেছিলাম। এটা কিন্তু ভারতের যে আত্মা, সেই আত্মার কাছে কোথাও একটা আঘাত লাগবে, এটা আমার মনে হয়, সুব্রত। গৌতম দা, খুব সুন্দর একটা আলোচনা আজকে আপনি আমাদের দর্শকদের উপহার দিলেন। আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন তাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে পরিষ্কার করে খোলাখুলি ভাবে নির্দ্বিধায় লিখবেন, সেটা আমাদের পক্ষে বিপক্ষে যেটাই হোক। এবং দ্বিতীয়ত যে অনুরোধটা থাকবে সেটা হচ্ছে যে আপনাদের যদি এই ধরনের অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের আরো উৎসাহ যোগানোর জন্য আমাদের চ্যানেল দুটি, আমার চ্যানেল এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে আমাদের শক্তি আরো বাড়িয়ে দেবেন, এবং আমাদের এই ধরনের অনুষ্ঠান আরো চালাবার উৎসাহ যোগাবেন। গৌতম দা, আপনাকে ধন্যবাদ, এবং যারা অনুষ্ঠানটি দেখলেন তাদের সবাইকে নমস্কার।